তো নর্মালি তড়িৎ বলতে আমরা যেটা বুঝি যে তড়িৎ এক প্রকার শক্তি, আর তড়িতের প্রবাহ যেটা, অর্থাৎ সেই শক্তির প্রবাহটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। নর্মালি যদি বলা হয় তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি, তড়িৎ প্রবাহ যেটা সেটা হচ্ছে এটাকে এইভাবে ডিফাইন করা যায় যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে। আমরা জানি যে তড়িৎ যদি প্রবাহিত হইতে হয় অবশ্যই একটা পরিবাহক লাগবে, পরিবাহক যদি না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। সেজন্য হচ্ছে কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, একটু বলি একটু লিখতে পারেন যে কোন পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে আচ্ছা দেখেন, কোন পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এই ক্ষেত্রে যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে এটা চার্জ, আর এটা হচ্ছে সময়, একক সময়, চার্জ বা একক সময়। এই যে আধান বা চার্জ এটাকে প্রকাশ করা হয় হচ্ছে কিউ দিয়ে, আর হচ্ছে সময়টাকে প্রকাশ করা হচ্ছে স্মল টি দিয়ে। ওকে, আর এই যে তড়িৎ প্রবাহ আছে, এই তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হচ্ছে আই দিয়ে। ওকে, তাহলে দেখেন ইকুয়েশনটা কি দাঁড়ায়, ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে আই ইকুয়াল কিউ বাই টি। আই ইকুয়াল হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ হচ্ছে একক সময়ে নিচে যেটা থাকে সেটাকে একক ধরা হয়। একক সময়ে কোন পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন দেখেন এটা যদি আপনি সাজান, যে আপনি যদি এখন গুণ করে দেখেন তাহলে অন্যভাবে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি, সেটা হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে আই টি, কিউ ইকুয়াল আই টি, অর্থাৎ চার্জ সমান হচ্ছে প্রবাহ এবং সময়ের গুণফল। বিষয়টা সবাই বুঝছেন কিনা? সবাই ক্লিয়ার আছে? সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু রেসপন্স করেন। জি স্যার। ওকে, এখন দেখেন এখান থেকে একটা আসে যে এই যে আই বা তড়িৎ প্রবাহ সেটাকে কি এককে প্রকাশ করা হয়। এটার এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার, এটার এককের নাম তড়িৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। এটা একটু মনে রাখতে হবে, অ্যাম্পিয়ার মানে হচ্ছে এ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার বা হচ্ছে এ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এখন আসলে হচ্ছে এই তড়িৎ প্রবাহটাকে দুইটা ভাগ করা যায়। একটা হচ্ছে দেখেন, একটাকে বলা হচ্ছে সমপ্রবাহ, আর একটা বলা হচ্ছে পর্যায়বৃত্ত। সমপ্রবাহ ইংলিশে বলা হচ্ছে ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট। ওকে, আর পর্যাবৃত্তকে বলা হচ্ছে এসি, পর্যাবৃত্তকে বলা হয় এসি। আমরা নর্মালি যে বিদ্যুৎ গুলো বাসায় বাড়িতে ব্যবহার করি সেগুলো হচ্ছে এসি কারেন্ট, আর নর্মালি বিদ্যুৎ কোষ মানে হচ্ছে ব্যাটারির মধ্যে যে বিদ্যুৎটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিসি কারেন্ট। আপনি দেখবেন ভালো করে যে ব্যাটারি যে বিদ্যুৎটা এটা কিন্তু মানুষকে শক করে না, কিন্তু পর্যাবৃত্ত যেটা মানে এসি কারেন্ট যেটা বাসাবাড়ির লাইনে ব্যবহার করা হয় সেটা কিন্তু শক করে। এই দুইটা বিষয়কে একটু বোঝাই বলি। দেখেন, এটা মনে করেন একটা প্রবাহক মানে পরিবাহক, এটা হচ্ছে একটা তামার তার, এটার মধ্যে অনেকগুলো চার্জ আছে ধরলেন। এই যে চার্জ, এগুলো প্রত্যেকটা এক একটা চার্জ। এই চার্জটা এদিকে যাচ্ছে মানে সবগুলো ওই দিকেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে। যেহেতু একই দিকে যাচ্ছে এটাকে হচ্ছে সমপ্রবাহ। আর আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত। আপনি যদি একটা বৃত্ত আঁকেন, দেখেন এটা আমি বৃত্ত আঁকলাম, এখান থেকে ধরে বৃত্তটা আঁকলাম, এঁকে দেখেন আমি এই পয়েন্টে আসছি, এই পয়েন্ট ক্রস করে কিন্তু আমি আবার যাচ্ছি, আবার সেম পয়েন্ট ক্রস করে আবার যাচ্ছি, আবার সেম পয়েন্ট ক্রস করে আবার যাচ্ছি। দেখেন এই বৃত্তটা এই পয়েন্টে পর্যায়ক্রমিক ভাবে বারবার আসতেছে।
অর্থাৎ এটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত প্রবাহ। এখন এটা কিভাবে দেখেন, দেখেন সমপ্রবাহে সবগুলা কিন্তু একই দিকে বারবার মুভ করছে। আর এক্ষেত্রে যেটা হয় যে একই দিকে তো যাবে, আবার একটা বিপরীত দিকেও আসবে। এদিকে এদিকে গেছিল আবার এদিকে আসবে, এদিকে গেছিল আবার এদিকে আসবে, এদিকে গেছিল এদিকে আসবে, এদিকে গেছিল এদিকে আসবে। অর্থাৎ হচ্ছে এটি প্রতিবারে তার গতিপথটা পরিবর্তন করে, যেদিকে যাচ্ছিল তার অপোজিট সাইডে আবার সে আসবে, আবার আগের দিকে যাবে, আবার অপোজিট সাইডে আসবে। এখন দেখেন এই যে পর্যায়বৃত্ত প্রবাহ, এটাকে প্রকাশ করা হচ্ছে হার্জ এককে। কি দিয়ে প্রকাশ করা হয়? হার্জ। হার্জ মানে হচ্ছে পার সেকেন্ড, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে। আমাদের বাসা বাড়িতে যে এসি কারেন্টটা ব্যবহৃত হয়, সেখানে যে চার্জ গুলো আছে বা ইলেকট্রন গুলো আছে, সেগুলা প্রতি সেকেন্ডে 50 বার গতিপথ পরিবর্তন করে। প্রতি সেকেন্ডে 50 বার গতিপথ পরিবর্তন করে। কিন্তু যেগুলা উন্নত দেশ, সেখানে কিন্তু এটা আরো বেশি। অর্থাৎ আমাদের দেশ হচ্ছে 50, আর উন্নত দেশগুলোতে এটা ধরা হচ্ছে 60। সুতরাং দেখেন, যেখানে হচ্ছে এই এসি কারেন্টের পর্যাবৃত্ত প্রবাহটা বেশি, মানে যত বেশি সে দিকটা পরিবর্তন করবে, তত বেশি বিদ্যুতের ক্ষমতাটা বাড়বে। এই জন্য আমাদের দেশে বিদ্যুতের ক্ষমতা কম, কিন্তু ইউএসএ দেখেন, ইউএসএ কিন্তু আরো বেশি হার্টজ ইউজ করা হয়, সেক্ষেত্রে তাদের বিদ্যুতের ক্ষমতাটা বেশি। সুতরাং দেখেন, তড়িৎ প্রবাহ পড়ছি, যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে এটাকে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, আধান মানে কিউ, সময় মানে টি। তাহলে আই সমান দাঁড়ায় হচ্ছে কিউ বাই টি। এটাকে প্রকাশ করা হচ্ছে অ্যাম্পিয়ার বা এ এককে। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমপ্রবাহ আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। ওকে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আসে, যে হচ্ছে বাংলাদেশে প্রতি সেকেন্ডে বিদ্যুৎ কতবার তার গতিপথ পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে? অ্যান্সার হচ্ছে 50 বার। অ্যান্সার কতবার হবে? বাংলাদেশ হচ্ছে 50 হার্জ। বাংলাদেশ হচ্ছে 50 হার্জ, মানে হচ্ছে হার্জ মানে কি? পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ডে আমাদের দেশে 50 বার দিক পরিবর্তন করে, আর ইউএসএ তে হচ্ছে 60 বার তার দিক পরিবর্তন করে। অর্থাৎ যত বেশি দিক পরিবর্তন করবে, তত বিদ্যুতের ক্ষমতা বাড়বে। এবার চলে আসা হচ্ছে, আমরা তড়িৎ পরিবাহিতাতে যাই। ওকে, এখানে দেখেন তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝায়, যে তড়িৎ পরিবাহিতা বিষয়টা হচ্ছে, দেখেন তড়িৎ পরিবাহিতা অর্থাৎ কোন একটি পরিবাহক এর মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয়, তাকে আমি বলি তড়িৎ পরিবাহিতা। অর্থাৎ কোনো মাধ্যম যদি এটাকে তড়িৎ পরিবহন করতে না পারে, তাহলে আমি বলবো যে এটা তড়িৎ পরিবাহী নয়। অর্থাৎ যে ধর্মের কারণে কোনো একটি পরিবাহক তড়িৎ পরিবহন করে, সেই ধর্মটাকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তেমনি কোনো যে ধর্মের কারণে কোনো পদার্থ বা পরিবাহক তড়িৎ প্রবাহ করে না, তাকে বলা হচ্ছে তড়িৎ অপরিবাহিতা। এখন দেখেন, এটা একটু লিখে রাখলে ভালো, যে তড়িৎ পরিবাহিতার একটি সিমেন্স এককে প্রকাশ করা হয়। সিমেন্স। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। কিসের একক? তড়িৎ পরিবাহিতার একক। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। ওকে, এবার আসলে হচ্ছে তড়িৎ পরিবাহিতাটাকে, মানে যে তড়িৎ পরিবহন করবে বা করবে না, সেটার উপর 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, আপনারা জানেন, আমরা আগেও করছি একটু একটু, যে দেখা যায় কিনা, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে অন্তরক। অন্তরক বা এটাকে বাংলায় বলতে অন্যভাবে বলতে পারেন যে অপরিবাহী। অন্তরক বা অপরিবাহী, বিষয়টা বোঝা গেছে কিনা? তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে জিনিসগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে অন্তরক বা হচ্ছে অপরিবাহী। কারণ পরিবাহী কারা? অর্থাৎ যেসব যেসব বস্তুর ভিতর দিয়ে তড়িৎ আধান বা তড়িৎ চার্জ সহজে চলাচল করতে পারে, তাকে আপনি বলবেন যে পরিবাহী। অর্থাৎ যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে, তাকে বলবেন পরিবাহী। যেগুলোর মধ্যে দিয়ে চলাচল করতে পারে না, তাকে বলবেন অন্তরক বা অপরিবাহী। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে পরিবহন ক্ষমতা আছে, একেবারে বেশিও না, আবার একেবারে কমও না, শূন্যও না, তখন তাকে আপনি বলবেন হচ্ছে অর্ধ পরিবাহী। এখন আসলে হচ্ছে পরিবাহী কারা? নর্মালি বুঝেন, যে আপনাকে যদি বলা হয় যে একটা শুকনা কাঠ দিল, কেউ বলতে পারবেন কিনা শুকনা কাঠ কি বিদ্যুৎ পরিবহন করবে কিনা? করবে না স্যার। করবে না। করবে না স্যার। কিন্তু আপনি কাঠটা যদি ভিজা হয়, তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবহন
করবে। আপনার যদি রাবার দেয়া হয়, রাবার কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। প্লাস্টিক দেয়া হয়, প্লাস্টিকও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা বলেন তো, আমাদের দেহটা কি ভিজা না শুকনা? ভিজা। ভিজা। যা আমাদের ভিজে স্যার। আমাদের দেহ বিদ্যুৎ পরিবহন করবে। আপনারা ইয়ে দেখছেন কোন মানে পানি তো বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কোন পানিটা সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করে একটু বলতে পারবেন কিনা? আচ্ছা আমি একটু বলি। আপনারা থ্রি ইডিয়ট মুভিতে দেখছেন যে মানে আমাদের যে প্রস্রাব, প্রস্রাবে কিন্তু নুন তাসা, এর মধ্যে কিছু লবণ আছে। দেখবেন থ্রি ইডিয়ট মুভিতে একজন ওই যে মানে যিনি নায়ক ছিল আমির খান, ওনার রুমের সামনে যখন প্রস্রাব করতেছিল তখন উনি একটি ইলেকট্রিক তার লাগাইছে। ফলে ওই যে প্রস্রাবটা ছিল তার মধ্যে লবণ ছিল বলে সেটা অত্যধিক পরিমাণে বিদ্যুৎ পরিবহন করছে। সুতরাং পানি যে পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে তার মধ্যে যদি লবণ মেশানো হয় সেটা অধিক পরিমাণে বিদ্যুৎ পরিবহন করবে। বিষয়টা বুঝছেন কিনা? যদি মুভিটা অনেকেই দেখছেন, দেখলে হয়তো মনে থাকার কথা। সুতরাং দেখেন যে আপনাকে যদি বলা হয় যে সকল ধাতু, আমরা পড়ছিলাম যে ধাতু বিদ্যুৎ পরিবহন করে, অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে আমি ধাতুকে বলতে পারবো যে পরিবাহক, আর অধাতুকে বলবো হচ্ছে অন্তরক। অধাতু মানে হচ্ছে অন্তরক, ধাতু মানে হচ্ছে পরিবাহক। ওকে, এবার আসলে হচ্ছে মানব দেহ। আমাদের দেহটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে, কারণ আমাদের দেহের ভিতরে রক্ত আছে, আমাদের দেহ কিন্তু ভিজাই থাকে। তারপর হচ্ছে আর্দ্র বায়ু। আর্দ্র মানে কি বলেন তো? আর্দ্র মানে কিন্তু ভিজা। ভিজা বায়ু বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু শুষ্ক বায়ু বিদ্যুৎ পরিবহন করে না। ভেজা বায়ু মানে কি? বায়ুতে যদি আপনার পানি থাকে, পানির কণা থাকে। আর শুষ্ক বায়ু মানে হচ্ছে যে আমাদের পানির কণা নাই, ফলে সেটা বিদ্যুৎ পরিবহন করবে। অথবা পানি বিদ্যুৎ পরিবহন করে। মাটি বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কোন মাটি বিদ্যুৎ পরিবহন করবে বলেন তো? যে মাটির মধ্যে পানি আছে সেই মাটিটা বিদ্যুৎ পরিবহন করবে। এবার আসলে হচ্ছে আমরা মনে আছে কিনা আপনাদের যে এমন একটা অধাতু আমরা পড়ছিলাম, সে অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, মনে আছে কিনা একটু একটু বলেন তো? অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। গ্রাফাইট। ভেরি গুড, গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট অধাতু হলেও বিদ্যুৎ পরিবহন করে। এবার আসলে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে এটা রিসার্চ একবার আসছিল, তো সবাই তো আন্দাজে মানে মোটামুটি ধারণার উপর ভিত্তি করে তামা মেরে দিছিল যে কোনটার মধ্যে তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, কোনটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিত হয়। তো নর্মালি আমি একজন কথা বলছিলাম আপনাদের, যে বলছিলাম যে রূপা। নর্মালি আমাদের কি মনে হইতে পারে? নর্মালি মনে হইতে পারে যে ইয়ের মধ্যে, তামার মধ্যে বেশি বিদ্যুৎ পরিবাহিত হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে রূপা, রূপার মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন হয়। তারপরে হচ্ছে তামা, তারপরে হচ্ছে সোনা। সোনা মানে হচ্ছে গোল্ড, এন্ড দেন হচ্ছে আবার আরো আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপরে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে লোহা। ওকে, তাহলে আপনাকে যদি এগুলা দেয় তাহলে আপনার এখান থেকে আসলে এই ক্রমটা আসবে না। ক্রমটা যেটা আপনার যেটা পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন হয় কোনটার মাধ্যমে, আপনি বলবেন রূপার মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন হয়। রূপার পরে বিদ্যুৎ পরিবাহিতা বেশি হচ্ছে তামার, তামার পরে বিদ্যুৎ পরিবাহিতা বেশি হচ্ছে সোনা বা গোল্ডে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে লোহা। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার আসলে হচ্ছে অন্তরক বা অপরিবাহক। ও অপরিবাহক মানে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। যেমন হচ্ছে একটা উদাহরণ আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে অধাতু। অধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। তেমনি আরেকটা জানি হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হয় না। তেমনি হচ্ছে কাঁচ, কাঁচের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয় না। রাবারের মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হয় না। চীনামাটির মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। তারপর হচ্ছে শুষ্ক বাতাস, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাঠ। তবে পরীক্ষার প্রশ্নে আপনার যদি কাঠ থাকে আপনি অবশ্যই খুঁজবেন এটা কি শুষ্ক কাঠ বা ভেজা কাঠ, এরকম কোনো কিছু লিখছি কিনা। যদি বলে কাঠ তাহলে আপনি বুঝবেন যে বিদ্যুৎ পরিবাহিত হয় না। যদি বলা হয় যে ভেজা কাঠ তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবহন হবে। বিষয়টা একটু মনে রাখতে হবে। দেখবেন যে বাসা বাড়িতে যখন কাউকে বিদ্যুতের শক করে, আপনি দেখলেন যে তাকে বিদ্যুৎ শক করছে, তাকে আপনি কোনো কিছু দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, এবং সেটা যাতে অবশ্যই শুকনা কাঠ হয়। আপনি ভেজা কাঠ দিয়ে যদি তাকে ধাক্কা দিয়ে ফেলে যান, উল্টা আপনাকেও কিন্তু বিদ্যুৎ শক করে ফেলতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। চলে আসুন হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে কি বলছিলাম? যারা বিদ্যুৎ পরিবহন তো করবে, তবে পরিবাহীর মতো অত পরিমাণে বিদ্যুৎ পরিবহন করবে না। আবার অধাতুর মতো একেবারে বিদ্যুৎ নাও পরিবহন করবে এরকম না। বিষয়টা যারা প্রায় মানে পরিবাহী থেকে কম, অপরিবাহী থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, তাকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। এর মধ্যে দুইটা জিনিস একটু জানলে হবে, সেটা হচ্ছে সিলিকন এবং জ্বালানি। সিলিকন
এবং জার্মেনিয়াম, দেখা যাবে কিনা, সিলিকন এন্ড হচ্ছে জার্মেনিয়াম। সিলিকন এবং জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এদের মধ্য দিয়ে এরা অর্ধপরিবাহী, এদের মধ্য দিয়ে বিদ্যুৎ বেশিও প্রবাহিত হয় না, আবার কমও প্রবাহিত হয় না। যদি নোট থাকে বা বই থাকে সামনে বা খাতা থাকে, একটা তথ্য অবশ্যই লিখে নেবেন, এটা দিয়ে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে, একটু লিখে নেন, আমি বললি বা আমি কি লিখে দেবো নাকি বলবো মুখে? আর লিখে দেন। ওকে, তাহলে হচ্ছে আমি এখানে লিখি। আচ্ছা, আমি আগে বিষয়টা বোঝাই বলি, তারপর লিখে দিচ্ছি। যে তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়লে সকল পরিবাহকের কিন্তু পরিবাহিতা হ্রাস পাবে। মনে করেন আপনি তামার তার দিয়ে বিদ্যুৎ প্রবাহ করতেছেন, যদি এখানে তাপমাত্রা বাড়ানো হয়, অনেক বেশি তাপমাত্রা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু বিদ্যুৎ প্রবাহটা কমে যাবে। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অর্ধ পরিবাহী যারা, যেমন হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, তাদের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়লে কিন্তু এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। বিষয়টা একটু বলি, এটা লিখে নেন। যে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়লে কোন পরিবাহকের কোন পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায়, পরিবাহিতা হ্রাস পায়। তবে তবে অর্ধপরিবাহীর অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়লে কোন পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায়, তবে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা একটু লিখে নেন, ইম্পর্টেন্ট। ওকে, এবার আসলে হচ্ছে তড়িৎ বর্তনী। ওকে, তড়িৎ বর্তনী, আচ্ছা এটা আমরা একটু রিভিশন করি, হ্যাঁ, তারপর শেষ করে মুছে ফেলি। তাহলে প্রথমে শুরু করছি আমরা কি দিয়ে, তড়িৎ প্রবাহ দিয়ে বা ইলেকট্রিক কারেন্ট দিয়ে। যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহকে ইংলিশে আই দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আই সমান হচ্ছে কিউ বাই টি। কিউ কে আপনি টি দিয়ে ভাগ করবেন, অর্থাৎ যত সময় ধরছেন তত সময় দিয়ে ভাগ করবেন। তো এটা হচ্ছে এ, এটাকে যদি ইয়ে করে লেখেন, কিউ ইকুয়াল আসলে হচ্ছে আই। ওকে, এরপর বলছিলাম যে তড়িৎ হচ্ছে, এরপর হচ্ছে ওকে, তড়িৎ প্রবাহকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি ডিসি কারেন্ট বলে বা ডিরেক্ট কারেন্ট বলে, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেট মানে কি বলেন তো, তার পথটা পরিবর্তন করবে, অল্টারনেট করবে, যে পথে যাচ্ছে আবার বিপরীত পথে আসবে। এটা হচ্ছে দেখেন, তাহলে সমপ্রবাহে একই দিকে প্রবাহিত হবে, এটা শক করে না, মানে বিদ্যুৎ, এটা কোথায় দেখা যায়, যে আমরা যে ব্যাটারি গুলো ইউজ করি সেগুলোতে। আর পর্যায়বৃত্ত প্রবাহ যেটা, সেটা হচ্ছে গতিপথ পরিবর্তন করে, এটা কিন্তু শক করবে। সুতরাং আমাদের বাসা বাড়িতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ ব্যবহার করা হয় বিদ্যুৎ লাইনে। আমাদের দেশে সেটা হচ্ছে সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, মানে প্রতি সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে। কিন্তু ইউএসএ তে সেটা হচ্ছে 60 হার্জ, মানে হচ্ছে সে 60 বার গতিপথ পরিবর্তন করে। এটা যত বাড়বে, ফ্রিকোয়েন্সি যত বাড়বে, তত বেশি তড়িৎ ক্ষমতা বাড়বে। আর মনে করেন আপনার একটা লাইটে, আপনার এই লাইটটা কিনে আনছে হচ্ছে 60 ওয়াট, কিন্তু আপনার বাংলাদেশে এই লাইটটা লাগানোর পর আপনি যে আলোটা পাবেন, সেম লাইট দিয়ে আপনি ইউএসএ গিয়ে লাগান, আপনি আলোটা বেশি পাবেন। বুঝা গেছে? বিষয় হচ্ছে যার যত ফ্রিকোয়েন্সি বেশি তার তত দক্ষতাও বেশি হবে। এবার আসলে হচ্ছে তড়িৎ পরিবাহিতা, এক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরিবাহী, অর্ধ পরিবাহী, একটা হচ্ছে অন্তর বা অপরিবাহী।
পরিবাহী মানে হচ্ছে যারা পরিবহন করতে পারবে, অর্ধ পরিবাহী মানে হচ্ছে যারা পরিবহন করতে পারে, বেশিও না আবার একেবারে শূন্য না। অন্তর্বাহ পরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে কোথায় দেখা যায়? রূপাতে, তারপর তামা, তারপর সোনা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে লোহা। ওকে, এরপরে বলছিলাম যে তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবে কোনো পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায়, তবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখা যায়, সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহিতাটা বৃদ্ধি পায়। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে বর্তনীতে যাই। এখানে কারো কোনো প্রশ্ন? সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? কেউ একজন রেসপন্স করেন। জি ভাই, ক্লিয়ার। এখন যে কাজটা করতে হবে আর কি, যে আপনাদের পড়াগুলা আর কি ডেলি 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 যে পড়াটা হয় সে পড়াটা ডেলি শেষ করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেলি পড়া ডেলি শেষ করাটা ইম্পর্টেন্ট। বিসিএস একটা লং জার্নি, চাকরির বাজারে নামা মানে হচ্ছে আপনি লং জার্নিতে নামছেন, সেজন্য হচ্ছে দয়া করে একটু ডেলির পরে ডেলি শেষ করবেন। অধ্যবসায়ের ফলেই কিন্তু আপনি ভালো করতে পারবেন। নিয়মিত ব্যবধানে আপনি রিভিশন করবেন, তাহলে দেখবেন চাকরি হয়ে যাবে। আপনাদের এই মাঝখানে একটা কথা বলি, আপনাদের হয়তো বলছে অনেকে, তো আমি আবার বলি, যদিও এটা আপনারা শুনছেন অনেকবার। সেটা হচ্ছে যে দয়া করে একটু বেশি করে ট্রান্সলেশন করবেন। এখন সামনে কিন্তু ভাষা দক্ষতার উপরে কিন্তু নাম্বারগুলো ডিপেন্ড করবে। যত বেশি সম্ভব বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা একটু ট্রান্সলেট করবেন। যে শব্দগুলা নতুন নতুন পাবেন পত্রিকাতে বা ওই যে সম্পাদকীয় যেগুলা বের হয় আর কি, সেগুলা যে নতুন নতুন শব্দগুলা পাবেন সেগুলো একটু সুন্দর করে একটা ডায়েরিতে মেনটেন করবেন। তাহলে দেখবেন যে আপনার ইংলিশ পরীক্ষাটাও ভালো হবে। বাংলাতেও কিন্তু ট্রান্সলেশন আছে, ইংলিশেও ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশনে কিন্তু অনেক মার্কস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সবকিছু কিন্তু পড়ে পারা যায় না, কিছু জিনিস লেংদি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি এখন যদি প্রিলি দেন, তাহলে ধরেন যে আপনার আরো এখন যদি ধরেন তাহলে আরো 1 বছর ধরলেন, যে 1 বছর পরে আপনি রিটেন পরীক্ষা দেবেন। তাহলে 1 বছরে যদি আপনি প্রতিদিন একটু আপনি ট্রাই করেন, একটু ট্রান্সলেশন করেন, আপনি কিন্তু হয়ে যাবে। সুতরাং হচ্ছে বিশেষ পড়ালেখা অনেকে বলে যে অনেক ভাবে বলতে পারে, কিন্তু আমার স্যাররা বলছে হয়তো আপনাদেরকে, তো আমি ওইটা একটু অ্যাড করি যে অধ্যবসায় ছাড়া কোনো বিকল্প নেই। বিশেষ অনেক বেশি পরিশ্রম করতে হবে, বিষয়টা এরকম না। আপনাকে অধ্যবসায় হতে হবে, একটু কোয়ালিটিটা ডেভেলপমেন্ট করতে হবে, নিজের কোয়ালিটি গুলা বাড়ান, দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে, সবকিছুই হবে। Okay, এবার আসলে হচ্ছে তড়িৎ বর্তনী কি জিনিস, সেটা তো কিছু আপনার বোঝার দরকার নেই। তড়িৎ বর্তনী হচ্ছে এরকম যে আপনি এরকম একটা জিনিস থাকলেন, এটা হচ্ছে ধরলেন একটা ব্যাটারি। হ্যাঁ, এই ব্যাটারি, এটাকে ধরলেন ব্যাটারি নেগেটিভ সাইড, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। ওকে, এখন দেখেন এখানে আপনি একটা সুইচ ইউজ করলেন, সুইচ। এখন বলেন তো এই বর্তনীটা কি সম্পূর্ণ বর্তনী, মানে এটা কি সম্পূর্ণ হয়েছে না সম্পূর্ণ হয়নি? কি একজন বলেন। সম্পূর্ণ হয়েছে দেখা স্যার। যায় সম্পূর্ণ হয়েছে না হয়নি, একটু বলে তো, একটু চিন্তা করে। তো সম্পূর্ণ হয় নাই। হ্যাঁ, সম্পূর্ণ হয় না, কারণ দেখেন এই যে তারটা, এই সুইচটা কিন্তু লাগানো হয়নি, লাগানো হয়েছে না আলাদা, বিচ্ছিন্ন। যদি আপনার এই দেখেন বিদ্যুৎ প্রবাহটা মূলত সার্কিটটা কি, বর্তনীটা কি, সেটা হচ্ছে আপনার একটা কোষে, একটা তড়িৎ কোষে বা হচ্ছে একটা ব্যাটারি, একটা তড়িৎ কোষ বা ব্যাটারি পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের মধ্যে যে ইলেকট্রন প্রবাহটা, এটাকে বলা হচ্ছে তড়িৎ বর্তন। এখন দেখেন ইলেকট্রনটা মনে করেন এদিকে আসলো, এদিকে আসলো, এদিকে এসে কিন্তু আর কোনো দিক যাইতে পারতেছে না। এখন যদি এটা সংযুক্ত করা হয় তাহলে কিন্তু এই পথে এটা এদিকে চলে আসবে, যেহেতু এটা যাইতে পারতেছে না তাহলে তড়িৎ বর্তনটা সম্পূর্ণ হয়নি। অর্থাৎ পজিটিভ প্রান্ত, একটি তড়িৎ কোষের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের মধ্যে যে ইলেকট্রন প্রবাহটা হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ, বা তাকে বলা হচ্ছে বর্তনী। যেই পথের মধ্যে দিয়ে যায় টোটালটাকে বলা হচ্ছে বর্তনী। সুতরাং দেখেন, এখন খেয়াল করেন যে আপনার এরকম দুইটা তার আছে, আপনার বাড়িতে বিদ্যুৎ আসছে দুইটা তার দিয়ে। এখন কোনো পাখিগুলো ছোট পাখি যেগুলো, পাখিটা যদি এই তারে বসে বা শুধুমাত্র এই তারে বসে, তাহলে হয় সে পজিটিভে বসছে, হয় সে নেগেটিভে বসছে। তাহলে কি বর্তনীটা সম্পূর্ণ হয়েছে? বর্তনীটা সম্পূর্ণ হয়নি। এখানে ছোট পাখি যেগুলা বা যারা এক তারে বসে তাদেরকে কিন্তু বিদ্যুতের শক করে না। কিন্তু বাদুড় কিন্তু হচ্ছে এই এক তারে বসে আরেক তারে ঝুলে থাকে। ঝুলে থাকলে এই তারটা তো সে বসছে, যখন এই তারের সাথে সে লাগলে বর্তনীটা সম্পূর্ণ হয়ে যায়। ফলে বাদুড়ের কিন্তু ওটা দেখবেন যে স্ফুলিঙ্গ তৈরি হয়, মানে
ফেটে মানে একটা সাউন্ড করে একটা অগ্নিকাণ্ড ঘটে ঘটে যেতে পারে। সুতরাং হচ্ছে যদি এক তারে বসে পাখি তাহলে পাখি মারা যাবে না, আর যদি দুইটা তারে স্পর্শ করে তাহলে কিন্তু পাখিটা মারা যাবে বা বালুর সাথে এই কারণে মারা যায়। এবার আসলে হচ্ছে বর্তমানে এক্ষেত্রে অনেকগুলা সংযোগ আছে, এটা একটু বুঝাই বলে দেখেন। একটা হচ্ছে আপনার পড়ছেন এগুলো অনেকে, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ, সমান্তরাল সংযোগ, একটা হচ্ছে সিরিজ সিরিজ বা শ্রেণী সংযোগ, সিরিজ বা শ্রেণী সংযোগ। দুই রকম আছে, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ আর একটা হচ্ছে সিরিজ বা শ্রেণী সংযোগ। বিষয়টা আমি একটু বোঝাই বলি দেখেন। আপনি মনে করেন যে এখানে এখানে আপনি একটা সার্কিট ইউজ করলেন, আপনি একটা এরকম সার্কিট না সরি, এখানে একটা জিনিস আপনি একটা ইলেকট্রিক যন্ত্র ইউজ করলেন, মানে এখানে আপনি একটা ব্যাটারি ইউজ করলেন, তারপরে আপনি এখানে আরেকটা ব্যাটারি ইউজ করলেন, এখানে আরেকটা ব্যাটারি ইউজ করলেন। এই যে দেখেন তিনটা ব্যাটারি আছে, বি1, বি2, বি3। আমরা যখন ওই যে আগে ব্যাটারি যে ইয়েগুলো ইউজ করতাম, লাইট গুলো ইউজ করতাম, আপনি হয়তো দেখছেন যে একটার উপর একটা, একটার পর একটা, একটার পর একটা ইয়ের মধ্যে মনে করেন আপনার একটা লাইট, আগের যে টর্চ লাইট গুলো ছিল, এটা একটা টর্চ লাইট ধরেন। এই টর্চ লাইটের মধ্যে কি হয় যে এর মধ্যে আপনি প্রথমে একটা, এখানে একটা বাল্ব আছে, ওকে, আপনি এখানে একটা ব্যাটারি ঢুকাইলেন, এই একটা ব্যাটারি এখানে ঢুকাইলেন, আরেকটা ব্যাটারি এখানে ঢুকাইলেন। দেখেন তো ওকে, দেখেন তো এটা যদি একটা পজিটিভ প্রান্ত হয় এইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা যদি পজিটিভ প্রান্ত হয় এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা যদি পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত। অর্থাৎ দেখেন এই একটা ব্যাটারি তার শেষ প্রান্তকে আপনি আরেকটা ব্যাটারি প্রথম প্রান্তের সাথে যুক্ত করলেন, এই শেষ প্রান্তকে আপনি আরেকটা ব্যাটারি প্রথম প্রান্তের সাথে যুক্ত করছেন। এভাবে যদি কোনো সংযোগ করা হয় তখন তাকে বলা হচ্ছে সিরিজ সংযোগ, তাকে কি বলা হবে, সিরিজ বা শ্রেণী সংযোগ। ওকে, এখন দেখেন এই সমান্তরাল সংযোগটা কি। সমান্তরাল সংযোগটা হচ্ছে এরকম, আপনি এখানে একটা ব্যাটারি ইউজ করলেন, মানে ধরলাম বি1, আপনি এখানে আরেকটা ব্যাটারি ইউজ করলেন, এটাকে ধরলাম বি2, আপনি এখানে আরেকটা ব্যাটারি ইউজ করলেন, এটাকে ধরলাম বি3। এখন দেখেন তো এই সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটা প্রথম প্রান্ত একসাথে, আবার এখানে প্রত্যেকটা শেষ প্রান্ত একসাথে। এখন দেখেন এগুলা মোটামুটি প্যারালালি আছে না, এই প্যারালালি যেহেতু আছে বা সমান্তরালে আছে, এই ধরনের সংযোগকে বলা হচ্ছে সমান্তরাল সংযোগ। এই ধরনের সংযোগকে কি বলা হবে, সমান্তরাল সংযোগ। এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে আপনার যে জিনিসটা বুঝতে হবে আর কি, জিনিসটা জানতে হবে সেটা বুঝছেন তো। এটা যদি একটার পর একটা লাগানো হয় তাহলে বলবেন হচ্ছে সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ, আর যদি সবগুলার প্রান্তগুলো একই সাথে যুক্ত স্যার থাকে তাহলে বলবো হচ্ছে সমান্তরাল সংযোগ। স্যার একটু আগে বললাম এটাকে বলা হচ্ছে সিরিজ সংযোগ, সেক্ষেত্রে হচ্ছে আপনার সবগুলা একটার পর একটা লাগানো থাকবে সিরিজ সংযোগ। এক্ষেত্রে যে জিনিসটা আপনাকে জানতে হবে সেক্ষেত্রে হচ্ছে এদিকে আপনি যদি কোনো বিদ্যুৎ প্রবাহ দেন, মানে আই দেন, কোনো বিদ্যুৎ যদি এদিক দিয়ে প্রবাহিত করেন, বিদ্যুৎটা তো পুরাটা এই পথ দিয়েই যাবে, তাই না, এই পথ দিয়েই তো যাবে। সুতরাং দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সমান পরিমাণে বিদ্যুৎ প্রবাহ হবে, প্রত্যেকটা পয়েন্টে সমান পরিমাণে বিদ্যুৎ প্রবাহ হবে। অর্থাৎ সিরিজ সংযোগের ক্ষেত্রে একটু লিখে রাখতে পারেন, সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগে, সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ একই কিন্তু বিভব, বিভব ভিন্ন। বিভবে আমি আসবো, একটু লিখে রাখা হয় বিদ্যুৎ প্রবাহ একই কিন্তু বিভব ভিন্ন। এবার দেখলেন এক্ষেত্রে খেয়াল করেন, আপনি যদি এখানে কোনো বিদ্যুৎ প্রবাহ দেন, এই বিদ্যুৎটা মনে করেন আপনি আই দিয়েছেন, আই, কিন্তু এই বিদ্যুৎ প্রবাহটা তিন ভাগ হয়ে যাবে। তিন ভাগ হয়ে মনে করেন এদিক দিয়ে গেছে I1, এদিক দিয়ে গেছে I2, এদিক দিয়ে গেছে I3। অর্থাৎ এই যে বিদ্যুৎ প্রবাহটা দিচ্ছেন সেটা তিন ভাগে ভাগ হয়ে ওইদিকে যাবে। কিন্তু দেখেন এখানে কিন্তু যে প্রবাহ দিচ্ছেন সেই প্রবাহ প্রত্যেকটার মধ্য দিয়ে যাচ্ছে, বাট এখানে তিন ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্যারালাল বা সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে, প্যারালাল বা সমান্তরালের ক্ষেত্রে প্রবাহ ভিন্ন, প্রবাহ ভিন্ন
কিন্তু দেখেন প্রত্যেকটা পয়েন্ট একসাথে লাগানো আছে না, তাহলে বিভব এক। প্রবাহ ভিন্ন কিন্তু বিভব একই, এটা একটু জানলে হবে। সবাই কি বিষয়টা বুঝছেন? বুঝছেন না আবার বলবো? স্যার আর একবার বলি। ওকে, এই সিরিজ সংযোগ যেটা, যেহেতু এই একটা লাইন, লাইন কিন্তু একটা, আপনি এদিকে কোনো বিদ্যুৎ প্রবাহ করলে এটা কিন্তু এই পথ ছাড়া আর কোনো পথে যাইতে পারবে না। তাই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিদ্যুৎ প্রবাহ একই থাকবে, কিন্তু বিভব পার্থক্য কিন্তু ভিন্ন। দেখেন এই একটা পয়েন্ট, এই পয়েন্টের মাঝখানে ভিতরে যে পদার্থটা সেটা একই রকম নাও হইতে পারে, সেজন্য এটা বিভব পার্থক্য ভিন্ন। এটার বিভব পার্থক্য ভিন্ন, এটারও বিভব পার্থক্য ভিন্ন, কিন্তু প্রবাহ এক। ওকে, কিন্তু এই ক্ষেত্রে দেখেন আপনি এই জায়গায় যদি কোনো প্রবাহ দেন, এই জায়গায় যদি কোনো কারেন্ট দেন, কারেন্টটা কিন্তু তিন ভাগ হয়ে যাবে। তিন ভাগ হয়ে গেলে তাহলে প্রবাহ ভিন্ন হচ্ছে, কিন্তু তিনটা যেহেতু একই পয়েন্টে লাগানো, তাহলে হচ্ছে বিভব পার্থক্য সমান হবে। এই জিনিসটা জানলে হবে, আর এখানে বেশি কিছু নাই। ওকে, এবার আসুন হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে তড়িৎ চালক বল এবং বিভব পার্থক্য। তড়িৎ চালক বল এবং বিভব পার্থক্য বিষয়টা আমি একটু এটা দিয়ে বুঝাই। প্রথম পয়েন্ট হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ তড়িৎ চালক বল, চালক বল, তড়িৎ চালক বল। এই জিনিসটা একটু একটু বুঝাই। আপনি মনে করেন এখানে কোনো ধনাত্মক চার্জ দিলেন, এখানে কোনো ধনাত্মক চার্জ আপনি দিলেন, এই ধনাত্মক চার্জটাকে আপনি পুরাটা সার্কিট ঘোরানোর পরে আবার এই জায়গায় আনতে, যে জায়গায় ছিল, এখান থেকে কোনো চার্জকে, ধনাত্মক চার্জকে পুরাটা বর্তনী ঘুরায় আবার এই জায়গায় আনতে যে পরিমাণ আপনার শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ বলের প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। বুঝছেন সবাই? যে কোনো ধনাত্মক চার্জকে, একটি ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক চার্জকে কোনো বর্তনীর এক বিন্দু থেকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ বলের প্রয়োজন, তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল, এবং এটার একক হচ্ছে ভোল্ট। এটা একক হচ্ছে ভোল্ট। ওকে, যেমন ব্যাটারি গুলোর মধ্যে কিন্তু লেখা থাকে যে কত ভোল্টের ব্যাটারি, অর্থাৎ হচ্ছে সে পুরাটা সার্কিট ঘুরায় আবার ওই পয়েন্টে, কোনো একটা পয়েন্টে যদি ধরেন পুরাটা একটা চার্জকে পুরাটা সার্কিট ঘুরায় ওই জায়গায় আনতে তার অতটুকু বল লাগে, সেটা হচ্ছে তার তড়িৎচালক বল। এটাকে প্রকাশ করেছে ভোল্ট দিয়ে। বাজার থেকে যে ব্যাটারি গুলো আমরা কিনি সেগুলোর মধ্যে কিন্তু ভোল্ট লেখা থাকে, যে এত ভোল্টের ব্যাটারি। ওকে, এবার আসলে হচ্ছে আমাদের নর্মালি যে সরবরাহ লাইন আছে, সেই সরবরাহ লাইন গুলাতে কত ভোল্টেজ ব্যবহার করা হয়? 220 ভোল্টেজ। কত ভোল্টেজ ব্যবহার করা হয়? 220 ভোল্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে সরবরাহ লাইন আছে, সেই সরবরাহ লাইন মানে বিদ্যুৎ সরবরাহ লাইনে যে ভোল্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 220 ভোল্ট ব্যবহার করা হয়। ওকে, এবার আসুন হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যর বিষয়টা বলি। মনে করেন আপনি এই পয়েন্টটা ধরলেন, এখানে আপনি সার্কিটটা লাগাই দিলেন, আপনি ধরলেন যে এখানে এবং এখানে, অর্থাৎ কোনো দুইটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু আপনি ধরতে পারেন, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে মনে করেন আপনি এটা ধরলেন আর এটা ধরলেন, এখান থেকে এখানে কোনো ধনাত্মক চার্জকে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে তার বিভব পার্থক্য। সেটাকে তার বলা হচ্ছে কি বিভব পার্থক্য, অর্থাৎ বিভবের পার্থক্য। মনে করেন কোন জায়গায়, আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি সিম্পলি। আপনি মনে করেন একটা উঁচু জলাধার আছে, উঁচু একটা টাঙ্কি আছে, এই পাশে একটা টাঙ্কি আছে, বা উঁচু একটা জমি আছে মনে করেন, আমরা এলাকায় দেখি জমি, এখানে বর্ষাকালে পানি জমে গেছে। পাশে একটা জমি আছে সেটা একটু নিচু, সেখানেও পানি জমছে। উঁচু যেটা সেখানে কিন্তু পানি বেশি আছে। ওকে, এখন দেখেন উঁচু জমি থেকে নিচু জমির দিকে পানি নামতে থাকবে। আপনি যদি এটা খুলে দেন, পানি নামতে গেলে আপনি যত উঁচুতে উঠাবেন, যত উঁচু হবে তত বেশি ফোর্সে পানি পড়বে। এটা তো বুঝতে পারছেন? এবার দেখেন এই পানিটা কতক্ষণ পর্যন্ত পড়বে। মনে করেন এখান থেকে পানি পড়তে পড়তে দুইটাই লেভেল হয়ে গেছে, দুইটা লেভেল হয়ে গেলে কিন্তু আর পানি পড়বে না, অর্থাৎ পানি সমান্তরাল হয়ে গেছে। এখন দেখেন বিভব পার্থক্য বিষয়টা এমন, মনে করেন এখান থেকে এখানে আপনি নিবেন। ওকে, এটার মধ্যে যদি পার্থক্যটা বেশি থাকে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের যদি চার্জের পার্থক্য বেশি থাকে, তাহলে বিভব পার্থক্য বেশি। এই দুইটার মধ্যে যদি বিভব পার্থক্য মানে চার্জের পার্থক্য কম থাকে, তাহলে বিভব পার্থক্য কম। অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে একক ধনু চার্জকে বর্তনীর কোনো বিন্দু থেকে ওই দুই বিন্দু থেকে
এক অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হচ্ছে বিভব পার্থক্য, এবং বিভব পার্থক্যের ক্ষেত্রে পরিমাপ করা হয় ভোল্ট একক। বিভব পার্থক্য কোন এককে ব্যবহার করা হয়? কোন একক ব্যবহার করা হয়? ভোল্ট একক, বিভব পার্থক্য। এবং এই বিভব পার্থক্য বা ভোল্টকে ভি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে। ওকে। আর তড়িৎ চালক বলকে ইংলিশে বলা হয় ইএমএফ। ইএমএফ এটা দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইএমএফ বা তড়িৎ চালক বল। আর বিভব পার্থক্য কি দিয়ে প্রকাশ করা হয়? প্রকাশ করা হচ্ছে ভি দিয়ে। অর্থাৎ যদি বলা হয় ভোল্ট বা যদি বলা হয় তড়িৎ চালক বল, তাহলে কোন বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যতটুকু লাগে সেটা হচ্ছে আপনার তড়িৎ চালক বল। কিন্তু যে কোনো দুইটা বিন্দুর মধ্যে কোনো ধনাত্মক চার্জকে এই বিন্দু থেকে এই বিন্দুতে বা এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। ওকে। এবার আসলে হচ্ছে পরবর্তীটায় রোধ, খুবই ইম্পর্টেন্ট। রোধ, রোধ ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। আমি একটু সিম্পলি বুঝাই বলি, তাহলে বুঝবেন। আমার সাথে একটু রেসপন্স করতে হবে। সেটা হচ্ছে আমরা একটু আগে যে পড়ছিলাম, সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিত হয় কোন পদার্থের মধ্য দিয়ে? বলেন তো একজন, রেসপন্স করেন। স্যার রূপার মধ্য দিয়ে। রূপার মধ্য দিয়ে। ওকে। এখন দেখেন, আমি আমি আপনাকে দুইটা লাইন দিলাম, দুইটা তার দিলাম। একটা তারের তারটা তৈরি হচ্ছে শুধুমাত্র রূপা দিয়ে। আরেকটা তারের মধ্যে আপনি দেখছেন রূপা, কিন্তু দেখলেন যে রূপ, ভালো করে দেখলে বোঝা যাবে যে রূপার মধ্যে কিন্তু শুধু রূপা নাই, ওখানে রূপার মধ্যে মনে করেন সাপোজ অ্যালুমিনিয়াম মিশানো আছে। ওকে। তাহলে বলেন তো কোনটার মধ্যে দিয়ে তড়িৎটা বেশি প্রবাহিত হবে? রূপাটার মধ্যে শুধু বিশুদ্ধ রূপার মধ্য দিয়ে, নাকি ওই যে যার মধ্যে ভেজাল মিশ্রিত আছে? স্যার বিশুদ্ধ রূপের মধ্য দিয়ে। ওই বিশুদ্ধ রূপার মধ্য দিয়ে। তাহলে ওই যেটাতে কম যাচ্ছে, কেন কম যাচ্ছে? কারণ সে সেখানে বাধা পাচ্ছে। এই যে বাধা পায় সেটাকে বলা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। সেটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এখন দেখেন, আপনি এমন একটা, আপনারা দেখবেন ইয়েতে ওই যে মোবাইল চার্জের সময়, মোবাইল চার্জ দেওয়ার সময় দেখবেন যে কিছু কেবল আছে যে তার মধ্যে দিয়ে বিদ্যুৎটা স্লো প্রবাহিত হচ্ছে, ফলে আপনার এটা কিন্তু আস্তে চার্জ হচ্ছে। আরেকটা তার কেবল দেখবেন যে যার মধ্যে দিয়ে খুবই দ্রুত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ফলে আপনার একটা দ্রুত চার্জ হচ্ছে। সুতরাং যার মধ্যে দিয়ে দ্রুত চার্জ হচ্ছে বুঝবেন যে তার মধ্যে রোধ কম, আর যার মধ্যে দিয়ে বেশি প্রবাহিত হচ্ছে তার মধ্যে বুঝবেন, যার মধ্যে কম প্রবাহিত হচ্ছে সেটার মধ্যে বুঝবেন যে রোধ বা রেজিস্ট্যান্স বেশি। এখন এই রেজিস্ট্যান্স মানে বিষয়টা আমি বলি, মনে করেন একটু সিম্পলি, মানে একটু বোঝার চেষ্টা করেন। এই একটা তার, এটার মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। মনে করেন এখানে কোনো একটা রোধ আছে বা বাধা আছে। এখানে মনে করুন অন্যান্য পদার্থ আপনি মিক্সার করলেন, কোনো একটা বাধা আছে। এই সবগুলো এখানে ধাক্কা খাবে, ধাক্কা খাবে কিনা? ধাক্কা গেলে কি উৎপাদন হবে বলেন তো? তাপ উৎপাদন হবে। কি উৎপাদন হবে? তাপ উৎপাদন হবে। আপনি কোনো একটি তারের মধ্য দিয়ে, যেটার মধ্যে দিয়ে মানে খুবই ভালো পরিবাহী, তার মধ্যে দেখবেন যে বিদ্যুৎ যখন প্রবাহিত এটা কিন্তু গরম হবে না। কিন্তু যার মধ্য দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় দেখবেন তারটা গরম হয়ে গেছে, বুঝবেন যে এখানে রোধ আছে, মানে বাধা আছে, রেজিস্ট্যান্স আছে। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। ওকে। এবার দেখেন এই যে বাধাটা, এটা দুই রকম থাকতে পারে, দুই রকম বাধা থাকতে পারে। বিষয়টা আমি বুঝাই বলি। একটু আগে না আমরা পড়ছিলাম যে যদি কোনো পরিবাহকের মধ্যে তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে কি পরিবাহিতা বাড়বে না কমবে বলেন তো? কমবে স্যার। কমবে। কোনো পরিবাহীর মধ্যে যদি আপনি তাপমাত্রা বাড়ান তাহলে তার মধ্যে পরিবাহিতা কমে যাবে। ওকে। এখন খেয়াল করেন, আপনি এমন একটা জায়গায় তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছেন, মনে করেন আপনি কোন একটা তার গেছে, সেটা চুলার পাশ দিয়ে গেছে, এটা ব্যাপক পরিমাণে চুলার কারণে উত্তপ্ত হয়েছে, ফলে সেই জায়গায় কিন্তু প্রবাহটা অটোমেটিক কমে যাবে, তাই তো? তাহলে এই যে তাপটা আসছে, তাপটা কি তার ভিতর থেকে আসছে নাকি বাইরে থেকে আসছে? বাইরে থেকে আসছে। সুতরাং এটাকে আমি বলবো বাহ্যিক রোধ, বাহ্যিক বাধা। আর তার তার এই পরিবাহিতা, এই পরিবাহকের মধ্যে যদি এমন কোনো পদার্থ থাকে যার কারণে সে বাধা পাচ্ছে বিদ্যুৎ প্রবাহে, তখন তাকে বলবেন অভ্যন্তরীণ রোধ। বিষয়টা বুঝছেন? ওকে। এবার আসলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ শক্তি। এটা খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষমতা বা তড়িৎ শক্তি। তড়িৎ ক্ষমতাটা কি? আচ্ছা, এই তড়িৎ ক্ষমতাটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে পি। তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে পি। এই পি দিয়ে মূলত বোঝানো হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে কি বলেন তো? ক্ষমতা। তড়িৎ ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা।
এটার একটা ইকুয়েশন আছে পি সমান ভি আই। আমাকে একজন বলেন একটু আগে আমি ভি মানে কি বলছিলাম, ভি দ্বারা কি প্রকাশ করা হয়? ভোল্ট বিভব পার্থক্য। হ্যাঁ, বিভব পার্থক্য। আই দ্বারা আই দ্বারা তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে এবার দেখেন বলছে যে বলছে যে কোন পরিবাহকের মধ্যে মানে এটা একটা তার, কোন পরিবাহকের মধ্য দিয়ে এক সেকেন্ডে তড়িৎ প্রবাহের ফলে কোন কোন তড়িৎ প্রবাহকের মধ্য দিয়ে 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাকে কি বলা হবে? তড়িৎ ক্ষমতা। কোন পরিবাহকের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। এবার দেখেন এখানে ভি এর কি ব্যবহার আছে, মনে করেন আপনার এখানে বিভব আছে হচ্ছে 10, এখানে বিভব আছে 30, আর আরেকটা তার নিলাম, এখানে বিভব আছে 10, এখানে বিভব আছে 50। কোন জায়গায় বেশি বিদ্যুৎ প্রবাহ হবে বলেন তো? এটা নাই না। আর এই দুইটা বিন্দুতে, আপনার ভোল্ট হচ্ছে 10, বিভব হচ্ছে 10, এখানে হচ্ছে বিভব হচ্ছে 30। তাহলে এখানে বিভব পার্থক্য কত দাঁড়াচ্ছে বলেন তো? বিভব পার্থক্য কত দাঁড়াচ্ছে? 20 স্যার। 20। এখানে বিভব পার্থক্য কত দাঁড়াবে? 40। 40। 40। তাহলে কোনটার মধ্যে দিয়ে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়? এই 20-এরটা স্যার, যেটার মধ্যে 20 সেটার মধ্যে। না, না বলি, যত বেশি বিভব পার্থক্য তত বেশি বিদ্যুৎ প্রবাহ। আমার কথা বুঝছেন কিনা? মনে করেন এই যে ওই যে বললাম যে আপনি উঁচু জায়গা থেকে পানি ছাড়লেন, আর হচ্ছে কম জায়গা মানে অনেক নিচু জায়গায় পানি যায়, আর একটা জায়গায় হচ্ছে উঁচু জায়গায় কিন্তু অত বেশি উঁচু না। পানি কোন জায়গা থেকে স্পিডে পড়বে? যে জায়গায় উঁচু বেশি, তাই তো? যে জায়গায় পানি বেশি সে জায়গা থেকে পানি খুব স্পিডে যাবে, যে জায়গায় পানি কম সে জায়গায় পানি আস্তে আস্তে করে যাবে। মানে যেখানে বিভব পার্থক্য বেশি সেখানে বিদ্যুৎ প্রবাহ বেশি। তাহলে বিদ্যুৎ প্রবাহটা কার উপর ডিপেন্ড করে? বিদ্যুৎ প্রবাহ ডিপেন্ড করে হচ্ছে বিভব পার্থক্যের উপর। বিভব পার্থক্য বেশি হলে প্রবাহ বেশি। ওকে দেখেন, এবার আসুন তো পি সমান কি দাঁড়াইছে? পি সমান দাঁড়াইছে হচ্ছে পি সমান ভি গুণ আই। অর্থাৎ অর্থাৎ ভি এবং আই কে যদি আপনি গুণ করেন, এই যে প্রবাহটা এবং হচ্ছে বিভব পার্থক্য দুটাকে গুণ করলে আপনি কি পাবেন? তড়িৎ ক্ষমতাটা পাবেন। জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখলে হবে, আর কিছু লাগবে না আপনার। ভি মানে কি? বিভব পার্থক্য। ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, আই মানে হচ্ছে প্রবাহ। প্রবাহ। এই এতটুকু জানতে হবে, এখানে আর কোনো কিছু নাই। ওকে, এবার আসেন হচ্ছে আমরা ওই যে বিভব পার্থক্য বলার সময় একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ওহমের সূত্র। একটু বলতে জানা আমি তো মিস করে গেছি, সেটা হচ্ছে ওহমের সূত্র। রোধের ক্ষেত্রে রোধকে কি দ্বারা প্রকাশ করছিলাম? রোধ মানে কি বলেন তো? বলেন তো রোধ মানে হ্যাঁ ডাল। রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোধকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা। এখন ওম নামে একজন বিজ্ঞানী, ওম, এটা খুবই ইম্পর্টেন্ট ট্রিপলস্টার। ওম নামে একজন বিজ্ঞানী এই রোধ নিয়ে একটা সূত্র দিছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ওমের সূত্র। ওমের সূত্র নির্দিষ্ট তাপমাত্রায়, খুবই ইম্পর্টেন্ট, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রা কোন পরিবাহীর মধ্য দিয়ে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে, যে বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা তা ওই পরিবাহকে ওই পরিবাহকের ওই পরিবাহকের দুই বিন্দুর বিভব পার্থক্যের 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 সমানুপাতিক। বিষয়টা বুঝে না ভাই?
ওমের সূত্র। ওমের সূত্রের ক্ষেত্রে ওমের সূত্র এখানে যেটা অবশ্যই মনে রাখতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রা, এটা মনে রাখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ওই পরিবাহকের দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ হচ্ছে আপনি যদি এই তারটাকে ধরেন, এই তারটার মধ্যে যে বিদ্যুৎ প্রবাহটা চলবে নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা হচ্ছে তার এই বিভব পার্থক্যটা আছে না, তার সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য বাড়লে প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কমলে প্রবাহটা কমবে। সমানুপাতিক মানে কি বলতো? অর্থাৎ এটার সাথে এটা পরিবর্তিত হয়, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে ওটা কমবে। অর্থাৎ এটাকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা, এটাকে প্রকাশ করা হচ্ছে ভি সমানুপাতিক আই। এটা সমানুপাতিক চিহ্ন, ভি সমানুপাতিক আই। অর্থাৎ যদি বিভব পার্থক্য বেশি হয় প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কম হয় প্রবাহ কমবে। এখন দেখেন এই সমানুপাতিক চিহ্ন ম্যাথ করতে গেলে আমরা দেখছেন বা ফিজিক্সে যারা একটু পরে করছেন, এই সমানুপাতিক চিহ্ন উঠাই যদি আমি সমান সমান চিহ্ন দিতে চাই, তাহলে এখানে একটা ধ্রুবক আনতে হয়। এখানে একটা কি আনতে হয়? ধ্রুবক। ধ্রুবক মানে কি? যেটা হচ্ছে কন্ডিশনের কারণে পরিবর্তন হয় না, যেটা ফিক্সড, সেটাকে বলা হয় ধ্রুবক। এইখানে ধ্রুবককে ব্যবহার করা হচ্ছে আর দিয়ে। কি ব্যবহার করা হয়? আর। আর মানে কি বলেন তো? আর মানে কি? রোধ। আর মানে কি? রোধ। সুতরাং আমরা বলতে পারি ভি সমান কি আর আই আর বা আর আই। ভি সমান কি? আর আই। এটা মনে রাখতে হবে, ভি সমান হচ্ছে আর আই। এখন দেখেন আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলবে তা ওই পরিবাহকের দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক মানে ভি সমানুপাতিক আই। অর্থাৎ ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে, বা আই বাড়লে ভি বাড়বে, আই কমলে ভি কমবে। বিষয়টা একই রকম। তো এই সমানুপাতিক চিহ্নকে উঠাইতে হলে একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবক এখানে আমি কোনটা দিচ্ছি? আর। আর মানে কি? আর মানে রোধ। অর্থাৎ একটা মাধ্যমের রোধের উপর ডিপেন্ড করে প্রবাহটা ডিপেন্ড করে। রোধ যদি বেশি হয় তাহলে প্রবাহ অটোমেটিক কমে যাবে, রোধ বা বাধা যদি কম হয় তাহলে প্রবাহটা অটোমেটিক বাড়বে। এখন দেখেন একটু আগে আমি পড়ানোর সময় বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা পড়ানোর সময় বলছিলাম তড়িৎ ক্ষমতা। এই তড়িৎ ক্ষমতা পড়ানোর সময় একটা ইকুয়েশন বলছিলাম, ক্ষমতা ইংলিশ কি যেন? পাওয়ার। ক্ষমতা ইংলিশ কি? পাওয়ার। পাওয়ার মানে পি দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে পি। পি সমান আমরা দিছিলাম ভি আই। কি দিছিলাম? ভি আই। পি সমান হচ্ছে ভি আই। এখন দেখেন আপনি এই ভি কে উঠে দিতে পারেন। কিভাবে উঠাইতে পারেন দেখেন, আগের ইকুয়েশনে পড়ছি ভি সমান আর আই। ভি সমান কি? আর আই। তাহলে আমি লিখতে পারি ভি সমান হচ্ছে, ভি এর পরিবর্তে লিখবো আর আই, আর আগে থেকে ছিল হচ্ছে আই। তাহলে পি সমান লেখা যায় আই স্কোয়ার আর। পি সমান লেখা যায় আই স্কোয়ার আর। জাস্ট এতটুকু বুঝলে হবে, আর কোনো কিছু দরকার নেই। এবার আসলে হচ্ছে তড়িৎ শক্তি। এই যে তড়িৎ ক্ষমতা বা তড়িৎ শক্তি, অর্থাৎ আমরা পড়ছিলাম যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ হচ্ছে দেখেন এই যে কাজ করা আমরা বাণিজ্যিক বিদ্যুৎ শক্তি যে বাণিজ্যিক একক, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আচ্ছা আরেকটা বিষয় বলি, এই কিলোওয়াট ঘন্টা, আচ্ছা কিলোওয়াট ঘন্টা, এই যে তড়িৎ ক্ষমতা পি সমান ভি আই লিখলাম। পি মানে কি বললাম? পাওয়ার। এই পাওয়ারের একক হচ্ছে ওয়াট। এই পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখন দেখেন এই তড়িৎ ক্ষমতা যে ওয়াট, আমাদের বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু ওয়াট এককটা ব্যবহৃত হয়। তবে সেখানে শুধুমাত্র ওয়াট ব্যবহৃত হয় না, সেখানে যে এককটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিদ্যুতের শক্তি মাপার জন্য ব্যবহৃত হয় কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার বা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এই যে 1 কিলোওয়াট আওয়ার, দেখেন এক এক কিলোওয়াট আওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট। এই কিলোওয়াট আওয়ার মানে কি বলেন তো? 1 ঘন্টায়, 1 ঘন্টায় যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ প্রবাহিত হয়, 1 ঘন্টায় যাবৎ যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ প্রবাহিত হইতে থাকে, তখন তাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটাকে প্রকাশ করা হচ্ছে ইউনিট হিসেবে, যেটাকে প্রকাশ করা হয় বিওটি হিসেবে। বিওটি, বোর্ড অফ ট্রেড। বোর্ড অফ ট্রেড ইউনিট, এটাকে বলা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। সুতরাং 1 কিলোওয়াট আওয়ার মানে কি? বোর্ড অফ ট্রেড ইউনিট বা হচ্ছে
বাকি বলবো বাবু হচ্ছে 1 ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট বা হচ্ছে 1 ইউনিট। আপনি যদি পরীক্ষায় প্রশ্ন আসছে যে 1 ইউনিট সমান কত, আপনি বলবেন যে 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। বিষয়টা বুঝছেন কিনা? ওকে, এবার আসলে হচ্ছে বাতিতে যেটা লেখা থাকে যে 220 ভোল্ট, আমাদের বাসা বাড়িতে যে বাতিগুলো থাকে তার মধ্যে লেখা থাকে 220 ভোল্ট। আর কি লেখা থাকে, কত ওয়াট লেখা থাকে? 220 ভোল্ট, মনে করেন 60 ওয়াট লেখা আছে, আপনি 60 ওয়াটের বাল্ব ব্যবহার করলেন। 220 ভোল্ট 60 ওয়াট, অর্থাৎ আপনি যে পরিবাহকটা ব্যবহার করলেন তার মধ্যে যদি বিভব পার্থক্য 220 ভোল্ট থাকে, তাহলে 60 ওয়াটের বাল্বটি ভালো করে কাজ করবে। যদি আপনার কোনো লাইনের মধ্যে লেখা থাকে 220 ভোল্ট, তাহলে এটা হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ 220 ভোল্ট বিভব পার্থক্যে যদি আপনি এটাকে ব্যবহার করেন, তাহলে এটি প্রতি ঘন্টায়, এটি প্রতি ঘন্টায় কতটুকু কাজ করবে? প্রতি সেকেন্ডে এটি 60 জুল কাজ করবে। প্রতি সেকেন্ডে কত কাজ করবে? 60 জুল। আর যদি এখানে আপনি লিখতেন 100 ওয়াট, 100 ওয়াট লিখতে কত জুল কাজ করতো? 100 জুল। ওকে, জুল হচ্ছে শক্তির একক। তাহলে 220 ভোল্ট এবং 100 ওয়াট যদি বলা হয়, তাহলে 220 ভোল্টের লাইনে 100 ওয়াট যদি ব্যবহার করেন, তাহলে 220 ভোল্ট লাইনে এটি প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করবে। 60 ওয়াট ব্যবহার করলে হচ্ছে প্রতি সেকেন্ডে কত জুল কাজ করবে? 60 জুল কাজ করবে। ওকে, আর এটা কি বুঝছেন সবাই? এটা অতটুকু জানলেই হবে, বেশি কিছু দরকার নেই। স্যার। সবাই বুঝছেন কিনা? জি স্যার। ওকে, আর বেশি কিছু দরকার নেই, অনেক কিছু আছে, বাট এগুলো ম্যাক্সিমাম গুলো আসে হচ্ছে ইয়ের ক্ষেত্রে। তো যারা প্রকৌশলী বা ইয়েতে পরীক্ষা দেয় তাদের জন্য অনেকগুলো আসে, সেগুলো আপনাদের দরকার নেই শুধু শুধু। এবার আসলে হচ্ছে ফিউজ যে জিনিসটা, ফিউজ জিনিসটা আমরা একটু পড়ি। ফিউজ বিষয়টা কি? ফিউজ, ফিউজ বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, দেখেন এখানে আপনি একটা মোটা তার ব্যবহার করলেন, হ্যাঁ, আপনি এই মোটা তারের মধ্য দিয়ে অনেক সময় দেখছেন কিনা যে হঠাৎ বিদ্যুৎ চমকাইলে আমাদের বাসার যে ইলেকট্রিক সরঞ্জাম গুলা সেগুলা ইয়ে হয়ে যায়, মানে জ্বলে গেছে বা নষ্ট হয়ে গেছে, এরকম এরকম দেখছেন কিনা? বিদ্যুৎ চমকাইলে আপনার বাসার ইলেকট্রিক জিনিসগুলা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয় বিষয়টা বলি। আপনার এখানে মনে করেন আপনার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আপনার 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই লাইন দিয়ে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে। এখন মনে করেন কোনো কারণে বিদ্যুৎ প্রবাহটা সামান্য বেড়ে গেল, সেটা হয়ে গেল মনে করেন 150 অ্যাম্পিয়ার। এই লাইনে আপনি যে যন্ত্রটা লাগাইছিলেন, এখানে একটা টিভি লাগাইছেন, এই টিভিটাতে নর্মালি যায় কত অ্যাম্পিয়ার? যায় 100 অ্যাম্পিয়ার যায়। এখন হঠাৎ করে এটা হলো 150 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ার গেলে এই যে তারটা, সেটা কি 150 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে? নিতে তো পারবে, সর্বোচ্চ নিতে পারে 100 অ্যাম্পিয়ার। ফলে কি হয়? এটা জ্বলে যায়। এবং এই টিভিতে হঠাৎ করে বেশি বিদ্যুৎ যাওয়ার কারণে টিভি যে পিকচার টিউব বা টিভির যে ইনস্ট্রুমেন্ট গুলা সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলা বা ইলেকট্রিক সরঞ্জামের যদি আপনি সেফটি নিশ্চিত করতে হয়, তাহলে ব্যবহার করতে হয় কি? ফিউজ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ফিউজ। এন্ড ফিউজ বিষয়টা বলি, আপনার যত বেশি প্রবাহ হবে তত বেশি তাপ তৈরি হয়, যত বেশি প্রবাহ হয় তত বেশি তাপ তৈরি হয় তারের মধ্যে। এখন মনে করেন এখানে 100 অ্যাম্পিয়ার ছিল, হঠাৎ করে 150 অ্যাম্পিয়ার আসছে। আপনি যদি এখানে হালকা করে একটা তার লাগাই দিলেন, যে তারটা হচ্ছে সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ রিসিভ করতে পারে, এর বেশি যদি হয় তাহলে সে গলে যাবে। এখন সেক্ষেত্রে আপনি কি উচ্চ গলনাঙ্কের নেবেন নাকি নিম্ন গলনাঙ্কের নেবেন? নিম্ন গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক মানে কি নিম্ন গলনাঙ্ক মানে কি? বিষয়টা একটু বুঝাই বলেন একটু। স্যার, উচ্চ গলনাঙ্ক হচ্ছে মোটা বা বেশি ক্ষমতা সম্পন্ন, আর নিম্ন গলনাঙ্কটা হচ্ছে মানে কম ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, এটা রাইট, এটা রাইট। তবে এটা যদি আরেকটু ক্লিয়ার করে বলা যায়, তাহলে এভাবে বলা যায় কিনা দেখেন তো, যে 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 জিনিসটা কম তাপমাত্রায় গলে যায় সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। যে জিনিসটা অনেক বেশি তাপ লাগে গলতে গেলে, তাহলে তাকে আমি বলবো উচ্চ গলনাঙ্ক হয়েছে মানে হয় কিনা বলেন তো? না, আপনার সাথে মিল আছে যে আপনি বললেন মানে উচ্চ ক্ষমতা নিম্ন ক্ষমতা, রাইট? যে যেটা বেশি তাপমাত্রায় গলবে সেটা উচ্চ ক্ষমতা, যেটা কম তাপমাত্রা সেটা নিম্ন ক্ষমতা।
তাহলে বলেন যে এখানে আমি কি নিম্ন গলনাঙ্কের ব্যবহার করা উচিত নাকি উচ্চ গলনাঙ্কের ব্যবহার করা উচিত? মানে মনে করেন আপনি এটাকে গলাবেন, নিম্ন গলনাঙ্কের ব্যবহার করা। নিম্ন গলনাঙ্ক ব্যবহার করতে হবে, যাতে অল্প তাপ হইলেই সে গলে যায়। গলে গেলে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে না, এটা যদি গলে যায় এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে না, এর মধ্যে কিন্তু বিদ্যুৎ যাবে না। তাহলে মনে রাখতে হবে যে ফিউজের ক্ষেত্রে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করতে হয়। ওকে, তাহলে কি হবে, যখন উচ্চ প্রবাহ হবে তখন তাপ বেড়ে যাবে, অটোমেটিক এটা কি হবে, এটা গলে যাবে, গলে গেলে মানে বর্তনীটা আলাদা হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিন এবং সীসা, এটা ইম্পর্টেন্ট। নিম্ন গলনাঙ্ক ফিউজে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিন আর হচ্ছে সীসা। টিন ব্যবহার করা হয়, আরেকটা ব্যবহার করা হয় কি, সীসা। সীসা ব্যবহার করা হয় 75% আর টিন ব্যবহার করা হয় 25%। টিন ব্যবহার করা হয় 25%। তাহলে ফিউজ মূলত কি? ফিউজ মূলত হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার, যেটা হচ্ছে কোনো একটা ইলেকট্রিক সরঞ্জামের নিরাপত্তা বিধান করে। এক্ষেত্রে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার বলতে যেটা ব্যবহার করা হয় ফিউজে, সেটা হচ্ছে টিন এবং সীসার সমন্বয়ে একটা পদার্থ তৈরি করা হয়। টিন থাকে 25% এবং সীসা থাকে হচ্ছে 75%। এটাই হচ্ছে মূলত ফিউজ। যদি আপনাকে বলা হয় যে একটা ফিউজ 15 অ্যাম্পিয়ারের ফিউজ, আপনি কি বুঝবেন বলেন তো? আপনাকে যদি বলা হয় যে 10 অ্যাম্পিয়ারের ফিউজ, আপনি কি বুঝবেন? 10 অ্যাম্পিয়ারের ফিউজ কি বুঝবেন? স্যার 10 এম্পিয়ারের বেশি কারেন্ট গেলে স্যার সেটা স্যার গলে যাবে স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে না, হইলেই সে বলে যাবে। বিষয়টা বুঝছেন কিনা? ওকে, তাহলে আমাদের ফিউজ শেষ হলো। আরো অনেকগুলো জিনিস আছে, আপনাদের দরকার নেই, এগুলো থেকে প্রশ্ন আসেও নাই, আসার সম্ভাবনাও নাই। ওকে, আর হচ্ছে যেটা কয়েকটা যন্ত্রের নাম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্যালভানোমিটার, একটা হচ্ছে অ্যামিটার। গ্যালভানোমিটার আর একটা হচ্ছে অ্যামিটার। ওকে, এবার দেখেন আমরা ওই যে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার করছিলাম না, অ্যাম্পিয়ার কার একক জানেন? অ্যাম্পিয়ার কার একক? তড়িৎ প্রবাহের একক। অ্যাম্পিয়ার কার একক? তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আই, একটু শেষ, আমার ক্লাস শেষের দিকে। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আই, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আই মানে হচ্ছে তড়িৎ, আমি তো মুছে গেছি, এটা শেষ তো। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবং এই অ্যাম্পিয়ার দেখেন প্রথমে কি আছে? এ আছে, হ্যাঁ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তড়িৎ প্রবাহের এককে প্রকাশ করা হচ্ছে এ দিয়ে। এবং এই তড়িৎ প্রবাহ মাপার জন্য যে যন্ত্রটা আছে তার নাম মনে রাখবেন অ্যামিটার। তার নাম কি? অ্যামিটার। খুবই ইম্পর্টেন্ট এগুলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যে তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? অ্যামিটারের মাধ্যমে। তাহলে আপনার মনে রাখার কিন্তু কৌশলটা হয়ে গেল, যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আই। এটা একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারে এ আছে আর অ্যামিটারে কি আছে? এ আছে। এবার আসলে হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার অর্থাৎ কোন যন্ত্রের মধ্যে এখন তড়িৎ প্রবাহ আছে কিনা, তড়িৎ আছে কিনা, অর্থাৎ তড়িতের অবস্থান নিশ্চিত। তড়িতের অবস্থান, অবস্থান বলা যায় না, উপস্থিতি, সরি, তড়িতের উপস্থিতি নির্দেশক, তড়িতের উপস্থিতি নির্দেশক যন্ত্র, সেটা কি বলবেন? গ্যালভানোমিটার। আপনারা মোবাইল টোবাইল ঠিক করতে গেলে দেখবেন ইলেকট্রিশিয়ানরা একটা মিটারের মতো যন্ত্র নিয়ে আসে, দুইটা ইয়ে থাকে, দুইটা পয়েন্টে লাগাই দিয়ে রাখে যে কাঁটাটা নড়ে কিনা। কাঁটা যদি নড়ে তাহলে বুঝবে কি কাঁটা নড়া মানে হচ্ছে এখানে বিদ্যুৎ আছে, মানে এই সার্কিটটা সচল আছে, সার্কিটের মধ্যে কোনো লাইন কাটা যায় না। অর্থাৎ তাহলে কি বুঝবেন? এটার নাম কি বলবেন? গ্যালভানোমিটার। আর তড়িৎ প্রবাহ কতটুকু যাচ্ছে, কত অ্যাম্পিয়ার যাচ্ছে, সেটা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। ওকে, এবার আসলে হচ্ছে তাহলে ভোল্ট মিটার। এটা বলে ফেলেন তো, ভোল্ট মিটার কি পরিমাপ করবে? আমাকে আগে বলেন ভোল্ট কিসের একক পড়ছিলাম? ওই যে ব্যাটারিতে না ভোল্ট লেখা থাকে, ব্যাটারিতে লেখা থাকে না কত ভোল্ট? অর্থাৎ হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল, একটা ব্যাটারির ক্ষমতা কত, তড়িৎ চালক বল মাপার যে একক সেটা হচ্ছে ভোল্ট। ঠিক আছে, ভোল্ট।
যে বল সেটা হচ্ছে আপনার পরিচালক বলের একক কি ভোল্ট। সুতরাং ভোল্ট মাপার জন্য যে মিটার ব্যবহার করা হয় সেটাকে বলবো হচ্ছে ভোল্ট মিটার। এখন দেখেন ভোল্ট মিটার লিখতে কি আসে বলেন তো, দেখেন তো ভোল্ট মিটার, ভোল্ট লিখতে ভি আসে কিনা বলেন তো, ভোল্ট লিখতে ভি আসে, ভোল্ট লিখতে যেহেতু ভি আসে, ভোল্ট মিটার লিখতে ভি আসে। এবার বলেন স্যার ভাই ভি কার পরিমাপ, ভি কার একক বলেন তো, ভি দিয়ে কি নির্দেশ করা হয়, ভি দিয়ে কি নির্দেশ করা হয়? স্যার বেগ বেগ। বিভব পার্থক্য, ভি দিয়ে করা হচ্ছে বিভব পার্থক্য, ভি দিয়ে প্রকাশ করা হয় কি বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য প্রকাশের যদি ভি দিয়ে প্রকাশ করা হয় সেখান থেকে আসছে ভি থেকে আসছে ভোল্ট মিটার, সেখান থেকে তাহলে বুঝবেন ভোল্ট মিটার দিয়ে কি পরিমাপ করা হয়, বিভব পার্থক্য। ভোল্ট মিটার দিয়ে পরিমাপ করা হয় হচ্ছে বিভব পার্থক্য। এন্ড আরেকটা আরো অনেকগুলো জিনিস আছে, এগুলো আর প্রয়োজন নাই। আরেকটা জিনিস একটু বলে দেয়, সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার ট্রান্সফরমার বিষয়টা বোঝাই বলি। আমাদের গ্রামের বাড়িতে বা সব জায়গায় দেখা যায় যে আপনার যে জায়গায় লাইন দেবে, মনে করেন এক জায়গায় দেখবেন যে খামের উপর একটা বক্স একটা থাকে। এই বক্সটা হচ্ছে কিন্তু ইয়ে আপনার ট্রান্সফরমার। এই বক্সটা হচ্ছে ট্রান্সফরমার। দেখবেন লোহার খুব সুন্দর একটা বক্স লাগানো থাকে এর উপর, সবাই তো দেখছেন, এটা সবাই দেখছি। এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা কাজ কি বিষয়টা বোঝাই বলি। একটু আগে আমি বলছিলাম যে যদি একটা পরিবাহকের মধ্য দিয়ে বা একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে সেখানে তো ভিতরে রোধ আছেই, রোধ তো কিছু না কিছু থাকেই। একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এটার ভিতরে রোধ আছে। তো রোধ যদি থাকে তাহলে ওখানে দেখেন তাপ কিন্তু উৎপাদন হবে। আমি আবার বুঝে বলি, আপনি মনে করেন, খেয়াল করেন, এটাতে একটা তার, এটা একটা তার, এটার মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এটার মধ্যে ইলেকট্রন যাচ্ছে, এটার মধ্যে ইলেকট্রন যাচ্ছে। মনে করেন এটাতে 10 অ্যাম্পিয়ার গতিতে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এটাতে হচ্ছে 20 অ্যাম্পিয়ার। দুইটাতে সমান পরিমাণ বাধা বা রোধ আছে, দুইটাতে সমান পরিমাণ রোধ আছে, রোধ বা বাধা আছে। বলেন তো কোন জায়গায় বেশি তাপ উৎপাদন হবে? এটা সিম্পলি চিন্তা করেন, স্যার এটা আজকে করা বলেন তিনটা সময় আছে। পাওয়ার কথা। এটার মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, রোধ এখানে যা আছে বা বাধা এখানে যা আছে, এখানেও বাধা সেম, এখানে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কোন জায়গায় তাপ বেশি উৎপাদন হবে? উপর লাইনটা। স্যার 20-এর মাধ্যমে নিচের লাইন। ওকে, মানুষে আমি সিম্পলি যদি চিন্তা করি, আপনি মনে করেন একটা ওয়ালে জোরে ধাক্কা খাবেন, আপনি 10 মাইল গতিতে আসছেন, আরেকটাতে আপনি 20 মাইল গতিতে আসছেন, কোন জায়গায় আপনার বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন জায়গায় তাপ বেশি উৎপাদন হবে? যেটা হচ্ছে বেশি গতিতে আসছেন, তাই না? সুতরাং দেখেন আমাদের যে বিদ্যুৎ লাইন গুলো আছে অনেক দূর থেকে বিদ্যুৎ আনতে হয়, এই পুরাটা তারের মধ্যে দিয়ে যখন আসে তখন তাপ উৎপাদন হয়। তাপ উৎপাদন হলে তাপটা তো পরিবেশে বিকিরিত হয়ে চলে যায়, তাহলে আপনার কিন্তু বিদ্যুৎ লস হচ্ছে। তাহলে এটা কি করে তারা, তারা কি করে, এই যে তারগুলা আছে এই তারগুলোর মধ্যে যখন দূর থেকে বিদ্যুৎ আনে, তারা উচ্চ প্রবাহে আনে না, উচ্চ বিভবে আনে। কিসে আনে বলেন তো? উচ্চ প্রবাহে বিদ্যুৎ আসে না, বিদ্যুৎ আসে হচ্ছে উচ্চ বিভবে, উচ্চ বিভবে বিদ্যুৎ আসে। এখন দেখে আমরা পড়ছিলাম, এটা একটু জটিল হয়ে যাবে তুমি বলি, আমরা পড়ছিলাম ভি সমান হচ্ছে আই আর, এটা পড়ছিলাম না আমরা, ভি সমান হচ্ছে আই আর। এখন দেখেন যখন আপনার এখানে ভোল্টেজটা বেশি হয়, ভোল্টেজটা বেশি হলে কি হয়, তাপটা কম উৎপাদন হয়। প্রবাহ বেশি হলে তাপ উৎপাদন বেশি হয়, ভোল্ট বেশি হলে তাপ উৎপাদন কম হয়, ফলে বিদ্যুতের যে লস সেই লসটা হয় না। যখন আপনার বাসার সামনে বাড়ির সামনে আসে, বাড়ির সামনে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমার কি করে, যে উচ্চ ভোল্টকে, আপনি তো আসছেন আনছেন হচ্ছে বিদ্যুৎ উচ্চ ভোল্টে, এই উচ্চ ভোল্টটাকে নিম্ন ভোল্টে নেয় এবং প্রবাহটা বাড়ায় দেয়। তাহলে দেখেন উচ্চ ভোল্টকে নিম্ন ভোল্টে বা নিম্ন ভোল্টকে উচ্চ ভোল্টে রূপান্তরের যে পদ্ধতি যে করে তাকে কি বলা হবে? ট্রান্সফরমার। বাংলায় যদি আরেকটু ক্লিয়ার করে বললে, যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে আর নিম্ন বিভবকে উচ্চ বিভবে আনার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়
তার নাম হচ্ছে ট্রান্সফরমার। তার নাম কি বলেন তো? ট্রান্সফরমার। স্যার আমাদের ক্লাসটা এখনই শেষ করেছি ক্লাস, এই কথা বললে শেষ। একটা হচ্ছে উচ্চধাপী ট্রান্সফরমার, একটা নিম্নধাপী ট্রান্সফরমার। উচ্চধাপী ট্রান্সফরমার হচ্ছে নিম্ন ভোল্টকে নিম্ন বিভবকে উচ্চ বিভবে নেয়, আর নিম্নধাপী ট্রান্সফরমার হচ্ছে উচ্চ বিভবকে নিম্ন বিভব বানায়। আবার বলি, ট্রান্সফরমার হচ্ছে যারা উচ্চ বিভবকে নিম্ন বিভব বা নিম্ন বিভব উচ্চ বিভব পরিণত করে তাকে বলা হচ্ছে ট্রান্সফরমার। যদি উচ্চ বিভবকে নিম্ন বিভবে নেয় তাকে বলা হচ্ছে নিম্নধাপী ট্রান্সফরমার, আর নিম্নটাকে উচ্চ করলে হচ্ছে উচ্চধাপী ট্রান্সফরমার।